নমস্কার, এসএনইউ পডকাস্টে আপনাদের স্বাগত। আজ আমাদের পডকাস্টের বিষয় এমন একজন মানুষ যার ১০৫তম জন্মদিন আজকে। তিনি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের জন্মদিন আমাদের কাছে অর্থাৎ আপামর বাঙালির কাছে একটি পুণ্যতিথি হিসেবেই বিবেচিত হয়। সত্যজিৎ রায়কে পৃথিবী চেনে একজন চিত্র পরিচালক হিসেবে। এই মনীষী চিত্র পরিচালক তো বটেই, কিন্তু তার পাশাপাশি সত্যজিৎ রায়ের আরেকটি যে সত্তা তা হলো তাঁর লেখক সত্তা। বহু ছোট গল্পের রচয়িতা সত্যজিৎ রায়। আমরা আজ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির তরফে আমাদের তরফ থেকে একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প নিয়ে। তাঁর এই ছোট গল্পকে আমরা আরেকটু সংক্ষেপিত করে নিয়েছি গল্প পাঠের সার্থকতা, গল্প পাঠের উপস্থাপনা বজায় রাখার জন্য। আমি সৈকত মজুমদার, আমার সঙ্গে রয়েছেন আমারই বন্ধু এবং কলিগ অরিন্দম বসু। আমরা আজ দুজনে সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প পাঠ করব, কিছুটা নাটক ফর্মে, কিছুটা গল্প পাঠের ফর্মে। গল্পের নাম ফ্রিডস। কিরে, তোকে আজ কেমন মনমরা মনে হচ্ছে? শরীর টরীর খারাপ না তো? আরে না না, শরীর তো খারাপ নয়ই, বরং অলরেডি অনেকটা তাজা লাগছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। জায়গাটা সত্যি ভালো রে। আরে তোর তো চেনা জায়গা, আগে জানতি না ভালো? প্রায় ভুলেই গেছিলাম জানিস। একদিন বাদে আবার ক্রমে ক্রমে সব মনে পড়ছে। বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে, ঘরগুলোরও বিশেষ পরিবর্তন হয়নি। ফার্নিচারও কিছু কিছু সেই পুরনো আমলেরই রয়ে গেছে বলে মনে হয়। ওই দেখ, ওই ওই ওইদিকে ওই বেতের টেবিল চেয়ারগুলো। আচ্ছা, আমরা যেখানে বসে আছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালেই এসে পৌঁছেছি। আমার সঙ্গে রয়েছে জয়ন্ত, আমার ছেলেবেলার বন্ধু। আমরা এক স্কুলে ও এক কলেজে একসঙ্গে পড়েছি। এখন ও একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে চাকরি করে, আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের। দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল, একদিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণত লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর, উদয়পুর, চিতোরটাই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির উপর জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুঁদির কেল্লা নামটার সঙ্গে পরিচয় ঘটেছিল। সে কেল্লা এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার তেমন কিছুই নেই। ঐতিহাসিক ঘটনার দিক দিয়ে বিচার করলে উদয়পুর, যোধপুর, চিতোরের মূল্য হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দি কিছু কম যায় না। জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলাতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল। ট্রেনে আসতে আসতে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় একবার নাকি বুন্দিতে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেক দিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করতেন, তাই তাঁকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগেই জয়ন্তর বুন্দি দেখা হয়ে যায়। তবে এখানে এসে অবধি লক্ষ্য করেছি জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কম কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেক দিন পর ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। যেমন সকালে চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে বলে উঠল, দেবদারু, দেবদারু, একটা দেবদারু গাছ আছে জানিস, ওই ওই দিকটা থাকার কথা। চল তো একটু এগিয়ে যাই। হ্যাঁ, এই তো, এই তো আছে। ইয়েস ইয়েস, হিয়ার। ঠিক যেখানে দেখেছিলাম ঠিক সেখানেই। আরে গাছ যদি থেকে থাকে সে তো যেখানে ছিল সেখানেই থাকবে। গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম যে 30 বছর পরে জায়গাটা পরিবর্তন করেছে। সেখানেই মানে আমি যে জায়গাটা অনুমান করেছিলাম গাছটা আছে, গাছটা ঠিক সেখানেই আছে।
কিন্তু একটা একটা কথা বল, একটা গাছের কথা হঠাৎ কেন তোর মনে পড়লো? সেটা সেটা জানিস, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা করেছিলাম জানিস। ওই ওই একটা সাহেব। সাহেব? হ্যাঁ হ্যাঁ, সাহেব। উফ, না, আর কিছু মনে পড়ছে না। মেমোরি ব্যাপারটা সত্যিই অদ্ভুত জানিস। খাবার পরে ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্তর ক্রমে আরও পুরনো কথা মনে পড়তে লাগলো। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের ওপর কী কী ম্যাগাজিন পড়ে থাকতো, সবই তার মনে পড়ে গেল। আর এইভাবেই শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল। পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয়। জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা একটা বুড়োর মূর্তি। দেখতে নাকি একেবারে খুদে জ্যান্ত মানুষ। ভিতরে যন্ত্রপাতি কিছু নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমনভাবে তৈরি যে ইচ্ছে মতো বাঁকানো যায়। মুখে একটা হাসি লেগেই আছে। মাথার ওপর ছোট্ট হলদে পালক গোঁজা সুইস পাহাড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতে কোনো রকম ভুল নেই। বেল্ট, বোতাম, পকেট, কলার, মোজা, এমনকি জুতোর বকলসটা পর্যন্ত নিখুঁত। প্রথমবার বন্দিতে আসার কয়েক মাস আগেই জয়ন্তর মামা বিলেত থেকে ফেরেন, আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন। সুইজারল্যান্ডের কোনো গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা কেনেন তিনি। বুড়ো নাকি ঠাট্টা করে বলে দিয়েছিল, এর নাম ফ্রিজ, এই নামেই ডাকবে ওকে, অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না। জানিস, আমি ছেলেবেলায় খেলনা অনেক পেয়েছি। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম তো, তাই বোধহয় এই ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করা হয়নি। কিন্তু মামার দেওয়া ওই ফ্রিজকে পেয়ে কী যে হলো আমার! আমি আর অন্য সমস্ত খেলনার কথা এক্কেবারে ভুলে গেলাম। রাত দিন ওকে নিয়ে পড়ে থাকতাম। এমনকি শেষে একটা সময় এমন হলো যে আমি ফ্রিজের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম। তো সেই পুতুলটা কোথায় গেল? পুতুলটা বুন্দিতে নিয়ে এসেছিলাম, এখানেই নষ্ট হয়ে যায়। কি করে? একদিন বাইরে বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা। পুতুলটাকে পাশে ঘাসের উপর রেখেছিলাম। কাছে কতগুলো কুকুর জটলা করছিল। তখন আমার যা বয়স, তাতে চা খাওয়ার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালাটা হাত থেকে খানিকটা গরম চা আমার প্যান্টের উপর পড়ে যায়। তারপর আমি ঘরে যাই প্যান্ট পাল্টাতে। ফিরে এসে দেখি পুতুলটা নেই। খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিজকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি, তবে চোখ মুখ ক্ষতবিক্ষত হয়ে জামা কাপড় ছিঁড়ে। অর্থাৎ আমার কাছে ফ্রিজের আর কোনো অস্তিত্বই ছিল না। হি ওয়াজ ডেড। তারপর? তারপর আর কি, তারপর যথারীতি ফ্রিজের সৎকার করি। সৎকার মানে? সৎকার মানে ওই দেবদারু গাছটার নিচে ওকে কবর দিই। ইচ্ছে ছিল কফিন জাতীয় একটা কিছু জোগাড় করার। সাহেব তো, একটা বাক্স থাকলেও কাজ চলতো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিচ্ছু পেলাম না। তাই শেষটা এমনিই পুঁতে দিই। 10টা নাগাদ আমরা ঘুমোতে চলে গেলাম। একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা। রাত তখন কটা জানি না, একটা কিসের শব্দে জানি ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে। তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চাহনিতে উদ্বেগের ভাবটা স্পষ্ট ধরা পড়ছে। জিজ্ঞাসা করলাম, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? এই এই একটা জিনিস বলতো, সার্কিট হাউসে বেড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? বুকের উপর দিয়ে কি যেন একটা হেঁটে গেল, তাই ঘুমটা ভেঙে গেল হঠাৎ। আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে, খাটের তলায়, সুটকেসের পিছনে, সব জায়গায় একবার খুঁজে দেখে নিলাম। কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, সেটার ভেতরেও খুঁজতে গেছি। এমন সময় জয়ন্ত চাপা গলায় বলল, শঙ্কর, শঙ্কর, এইটা কি দেখতো? কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের জানি ছাপ পড়েছে। বললাম, বিড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত কিছু বলল না। বেশ বুঝতে পারলাম কী কারণে জানি না সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। এদিকে রাত 2:30 বাজে। এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না। তাছাড়া কালকেও ঘোরাঘুরি আছে, তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে, ইত্যাদি বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম।
পরের দিন আমার প্ল্যান অনুযায়ী ব্রেকফাস্ট সেরে 9টার সময় মন্দির কেল্লা দেখতে গেলাম। গাড়ির ব্যবস্থা করা ছিল আগে থেকেই। কেল্লায় পৌঁছতে পৌঁছতে বেলা প্রায় 9:30 হয়ে গেল। এখানে এসেও দেখি জয়ন্ত সব ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে সৌভাগ্যক্রমে ওই পুতুলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সত্যি কথা বলতে কি, জয়ন্তর ছেলে মানুষই উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথাটা ভুলেই গেছে। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই তার ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় ছিলাম যে প্রথমে সেটা বুঝতেই পারিনি। একটা লম্বা ঘরের ভিতর দিয়ে হাঁটছি আর সিলিংয়ের দিকে চেয়ে ঝাড় লণ্ঠনগুলো দেখছি। এমন সময় হঠাৎ খেয়াল হলো, আরে জয়ন্ত তো আমার পাশে নেই, কোথায় পালালো সে? দরবার ঘর থেকে বেরিয়ে এসে দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাতের উল্টো দিকের পাঁচিলের পাশে কেমন অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। আপন চিন্তায় এমনই মগ্ন, আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার কোনো পরিবর্তন হলো না। শেষটায় আমি নাম ধরে ডাকতে সে চমকে উঠল। তোর দেখা শেষ হয়েছে কি? তাহলে চল এবার। জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়া স্থির করলাম। দুজনে চুপচাপ গাড়ির পেছনে বসে আছি। জয়ন্তকে সিগারেট অফার করলাম, সে নিল না। তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করছিলাম, যেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানলায় রাখছে, একবার কোলের ওপর, আবার আঙুল মটকাচ্ছে, নাহলে নখ কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাকে এভাবে ছটফট করতে দেখে ভারী অস্বস্তি লাগছিল। বললাম, তোর দুশ্চিন্তার কারণটা আমায় যদি বলিস তাহলে হয়তো কিছুটা উপকার হতে পারে। বলে লাভ নেই, কারণ বললে তুই বিশ্বাস করবি না। কাল রাতে ফ্রিৎস আমাদের ঘরে এসেছিল। লেপের উপরের ছাপগুলো সব ফ্রিৎসের পায়ের ছাপ। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। বুকের উপর যে জিনিসটা হাঁটছে সেটা 4 পেয়ে নয়, সেটা 2 পেয়ে। সেটা আমি বেশ বুঝতে পারছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম, জয়ন্তকে একটা নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে। শুধু ঘুমের ওষুধে হবে না। ছেলেবেলার সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এত উদ্ব্যস্ত করে তুলবে, এ কিছুতেই হতে দেওয়া চলে না। স্নান করতে করতে আমার মাথায় ফোন দিয়ে এলো। জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার এটাই বোধহয় একমাত্র রাস্তা। ফন্দিটা হলো এই, 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে, সেই জায়গাটা কোথায় সেটা যদি জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় নিশ্চয়ই পাওয়া যাবে না, কিন্তু কিছু অংশ নিশ্চয়ই এখনও পাওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরা যাক কাপড়, জামা, ধাতব জিনিস যেমন ফ্রিজের বেল্টের বকলস বা কোটের পেতলের বোতাম, এসব জিনিস টিকে থাকা কিছুই আশ্চর্য নয়। আর জয়ন্তকে যদি দেখানো যায় যে তার পুতুলের ওই জিনিসগুলোই শুধু অবশিষ্ট আছে, বাকি সবই মাটির সঙ্গে মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে ওই উদ্ভট ধারণা দূর হবে। এ না হলে প্রতি রাত্রেই সে আজগুবি স্বপ্ন দেখবে আর সকালে উঠে বলবে ফ্রিজ আমার বুকের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিল। এইভাবে ক্রমে তার মাথাটা বিগড়ে যাওয়া অসম্ভব নয়। জয়ন্তকে ব্যাপারটা বললাম। তার ভাব দেখে মনে হলো ফন্দিটা তার মনে ধরেছে, কিন্তু সে তৎক্ষণাৎ রাজি হলো না। আমিও আর কিছু বললাম না। দুপুর 3টে নাগাদ একটা পাগড়ি পরা লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে, চুল, গোঁফ, গালপাট্টা সব ধবধবে সাদা। তাকে মাটি খোঁড়ার প্রস্তাব দিতে সে কেমন জানি অবাক সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল মালিকে এমন প্রস্তাব এর আগে কখনো কেউ দেয়নি। কাহে বাবু? তার প্রশ্নে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম, কারণটা না হয় নাই জানলে, বকশিস দেবো, যা বলছি করে দাও। মালি তাতে শুধু রাজিই হলো না, দন্ত বিকশিত করে সেলাম টেলাম ঠুকে এমন ভাব দেখালো যেন সে আমাদের চিরকালের কেনা গোলাম। বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম। সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়েও এলো, কিন্তু কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকমের ফ্যাকাশে হয়ে গেছে। মালি আর ততক্ষণে কথা না বলে মাটিতে কোপ দিতে শুরু করেছে। লোকটার রসবোধ আছে। খুঁড়তে খুঁড়তে একবার জিজ্ঞাসা করলো মাটির নিচে ধনদৌলত আছে কিনা, যদি থাকে তাহলে তার থেকে তাকে ভাগ দেওয়া হবে কিনা। এ কথা শুনে আমি হাসলাম। জয়ন্তর মুখে কোনো হাসির আভাস দেখা গেল না। অক্টোবর মাসে বন্দিতে গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্তর শার্ট ভিজে গেছে। সে এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে রয়েছে। মালি কোদালের কোপ মেরে চলেছে, কিন্তু পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কেন? এই সময় একটা ময়ূর তীক্ষ্ণভাবে ডেকে উঠল। আমি মাথাটা একবার ঘুরিয়েছি, তখনই জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল।
তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণেই তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে তর্জনীটাকে সোজা করে গর্তটার দিকে নির্দেশ করলো। আঙুলটাও স্থির রাখতে পারছে না সে। শঙ্কর, শঙ্কর, হ্যাঁ, সামনে দেখ, ওটা ওটা কি? মালির হাত থেকে ততক্ষণে কোদালটা মাটিতে পড়ে গেছে। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে, বিস্ময়ে, অবিশ্বাসে আপনা থেকেই আমার মুখ হাঁ হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটি 10-12 ইঞ্চির ধবধবে সাদা নিখুঁত নরকঙ্কাল। নমস্কার। নমস্কার।